দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টারটেইনমেন্ট নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে কথা বলবো জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন থেকে রাষ্ট্র পুনর্গঠনের যাত্রা। এই বিষয়ে কথা বলার জন্য বিজ্ঞ দুজন অতিথি আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা একটু পরিচিত হব। আমার ডানে আছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি, সাধারণ সম্পাদক জাতীয় আইনজীবী ফেডারেশন। আমার বামে আছেন আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক হিট বাংলাদেশ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি রাষ্ট্র, রাজনীতি ও নাগরিক প্রত্যাশাকে নতুন করে ভাবার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে। আন্দোলনের উত্তাপ একসময় রাজপথে সীমাবদ্ধ থাকে, কিন্তু তার প্রকৃত সাফল্য নির্ধারিত হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান, ন্যায় বিচার, জবাবদিহিতা, সুশাসন এবং জনগণের অধিকার কতটা নিশ্চিত হলো। আজকের আলোচনার বিষয় সেই জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন থেকে রাষ্ট্র গঠনের পূর্ণযাত্রা। আন্দোলনের চেতনাকে বাস্তবে সংস্কার রূপ দিতে কি পদক্ষেপ প্রয়োজন, প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে ব্যবধান কোথায়, বাস্তবতার খাতিরে দুজন অতিথি আজকে আলোচনা করবেন, সেই বিষয়টি আমরা দেখব। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠান দেখতে এন্টার টিভির সাথেই থাকবেন। আমি একটু প্রথমেই যাই অ্যাডভোকেট আব্দুল হামিদ, আপনার কাছেই যেতে চাই। গণঅভ্যুত্থানে প্রায় 2 বছর হতে চলেছে, নিশ্চয়ই জানেন। এই 2 বছরে আসলে যে জুলাই অভ্যুত্থানের যে প্রকৃত উদ্দেশ্য, আসলে গণমানুষের যে প্রত্যাশা ছিল, নিশ্চয়ই আপনি জানেন গত 17 বছরের মানুষের ক্ষোভ পুঞ্জীভূত একটা লালন করে ধারণ করে আসলে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এক দফার আন্দোলন, পরবর্তীকালে সেটা গণ অভ্যুত্থানের রূপ নেয়। সেই সরকারের সাথে যদিও আপনারা ছিলেন, আপনার কাছে জানতে চাই সেই যে গণ অভ্যুত্থানের 2 বছর হতে চলেছে, মানুষের যে প্রত্যাশা, যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আসলে কতটা আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সঞ্চালক নুরুজ্জামান হীরা ভাই, রাষ্ট্রচিন্তার। 5ই আগস্ট সরকারের পতন কিংবা পলায়ন, আমরা যেভাবে বলি না কেন, একটা সত্য কথা যে 5ই আগস্টের সরকারের পতনের আন্দোলনটি পূর্ব নির্ধারিত ছিল না। ছাত্রদের একটি দাবি ছিল কোটা আন্দোলন। কোটা আন্দোলনকে দাপে দাপে সরকার, আদালত এবং পর্যায়ক্রমে মন্ত্রণালয় এবং স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে দাবিগুলো মেনে নেয়। যখনই দাবিগুলো মেনে নেয়, পরক্ষণে এক দফার আন্দোলন চলে আসে। সেই আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা ঘটে এবং এক পর্যায়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে এবং শেখ হাসিনাকে যেভাবে বলুক ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে এবং হাসিনার দেশ পলায়ন নাকি বাধ্য করেছে, সে বিষয় নিয়ে অনেক বিতর্ক এখনো রয়ে গেছে। কারণ যে প্লেনে সে দেশ ত্যাগ করেছে, সেই হেলিকপ্টারটি কে পাঠিয়েছিল, কোথা থেকে আসছিল, সেই হেলিকপ্টারে কে নিয়ে গেল, সেগুলো এখনো আমাদের কাছে অজানা, অদৃশ্যমান। এবং 5 তারিখের পরবর্তীতে সরকার গঠন এবং ডক্টর ইউনূসের দেশে আগমন, এই সময়ে রাষ্ট্রটি কার নিয়ন্ত্রণে ছিল, সেই বিষয়গুলো জনগণের কাছে প্রশ্ন অনেক কিছুই আজকে আপনাদের সামনে এবং জনগণের সামনে এবং আমার সামনে অনেক প্রশ্ন ভেসে আছে, মনে প্রশ্ন জাগে, সেই উত্তর কে দেবে সেটা নিয়েও আজকে প্রশ্ন জাগে। যে মানুষের একটি চিন্তা ছিল, যখন ছাত্ররা কোটা আন্দোলন তাদের নিজস্ব দাবি থেকে যখন পরখ করে একতরফা সরকার বিরোধী এবং সরকার পতনের আন্দোলনে ডাক দিল, তখন আমি মনে করি যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। যদিও এদেশের শতকরা 100% মানুষ যোগদান না করলেও তাদের যে সমর্থন ছিল না, সেটি বোঝা যায়নি। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে, দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের পক্ষে। কিন্তু সরকার দেশ জুড়ে সাধারণ মানুষের কিন্তু সম্পৃক্ততা করে অংশগ্রহণ ছিল। কিন্তু এই যে অংশগ্রহণের পরে মানুষের যে প্রত্যাশা ছিল, যে প্রশ্নটি আপনি করেছেন যে আমরা সংক্ষিপ্তভাবে মানুষের প্রত্যাশা প্রাপ্তি ঘটেছে কিনা। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমরা একটি সংবিধানের আওতায় রাষ্ট্রটি পরিচালিত হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। এই সংবিধান আমরা যদি মেনেই সরকার গঠন করে থাকি, তাহলে সংবিধানের যে সমস্ত বিষয়গুলো আমরা মেনে নিয়েছিলাম, সেগুলো আমাদের উপর এখনো
মানতে বাধ্য। আমরা কিন্তু সবগুলা কি মানতে পেরেছি? সরকার পরিবর্তনের পরে ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, নতুন করে একটি সংস্কার হইল, যে মব সংস্কার। মব সংস্কারটা কি? অফিস আদালতে যাওয়া, জোর করে সংস্কৃতি চালু হলো। নতুন সংস্কৃতি, একটা সংস্কার হইল, সংস্কৃতির সংস্কার কি? মব সংস্কার। এই মবটা সংস্কার করলে অফিস আদালতে, সচিবালয়ে, বিচারাঙ্গনে জোরপূর্বক তাদেরকে বিতাড়িত করে দেওয়া। আমি একটু পিছনে যেতে চাই, একটু আব্দুল হামিদ আর একটু পিছনে যেতে চাই। আপনি কি মনে করছেন আওয়ামী লীগ সরকারের যে, নিশ্চয়ই আপনি জানেন, সরকারের তথ্য মতে প্রায় আপনার 844 জন হত্যা হয়েছে। এটা হচ্ছে এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তাদের জুলাইয়ের শহীদের সংখ্যা 844। প্রকৃত অর্থে এটা বেসরকারি বিভিন্ন মানবাধিকার সংস্থা, জাতিসংঘের সংস্থার, সেটার মধ্যে প্রায় 1400-এর কাছাকাছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ সেই সময়ের কর্মকাণ্ডের এই 2 বছরের মধ্যে কিন্তু একবারও অনুশোচনা, ক্ষমা কোনোটাই কিন্তু চায়নি আসলে। আপনি কি মনে করছেন এই যে গণহত্যা এটা আসলে হয়েছে, বা এই সংখ্যা নিয়ে যে বিতর্ক হচ্ছে এটা নিয়ে বা কি বলতে চান? এই সংখ্যার যেটা মুক্তিযুদ্ধের সময় আমরা আজও সেটা বয়ে বেড়াচ্ছি, 55 বছর পরেও আসলে প্রকৃত সংখ্যা কিন্তু এখন পর্যন্ত কেউ জানেনি আসলে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে এখনো প্রশ্ন জাগে, কারণ মুক্তিযুদ্ধের 53 বছর পরেও শেখ মুজিবকে বদমাইশ বক্তব্য শুনতে হয়। হ্যাঁ, জাতির জনক হিসাবে সাধারণ মানুষ যদিও স্বীকৃতি দিয়েছে, তারপরে তার মাথায় প্রস্রাব করেছে, তাকে এখনো শিক্ষিত মানুষরা বদমাইশ বলে তাকে গালি দিচ্ছে, সেগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। এইগুলো মানুষের কাছে খুব সুখকর নয়। একদিকে এই যে গণহত্যা কিংবা হত্যা, কিন্তু এই আন্দোলনে মানুষ মারা গেছে, এর সঠিক পরিসংখ্যান সরকার দেবে এবং এই তথ্য জনসম্মুখে প্রচার করবে এবং তালিকা দিবে, সেটি সরকারের দায়িত্ব। এই যে একটি প্রশ্ন নতুন করে জাগলো, মানবাধিকার সংস্থা কিংবা অন্য কোনো সংস্থা আর সরকারের সংস্থার এই তত্ত্বের মধ্যে যদি গরমিল হয়, সেটি নিয়ে প্রশ্ন। সেটি সঠিকভাবে তার তালিকা করা সরকারের দায়িত্ব। আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর সমাজ চেয়েছিলাম, যে সমাজে ন্যায় বিচার থাকবে, গণতন্ত্র থাকবে। আমরা আসবো, আমরা আবার এই বিষয়ে আপনার কাছে আসবো। আমরা কোথায় গিয়েছি বা কতটুকু প্রত্যাশা অনুযায়ী কোথায় গিয়েছে সেই বিষয়টা নিশ্চয়ই আমরা আপনার কাছে জানবো। আনোয়ার হোসেন, আপনার কাছে একটু যেতে চাই। আপনি কি মনে করছেন যে এই 2 বছর হতে চলেছে, এই যে জুলাইয়ের প্রকৃত প্রত্যাশা, মানুষের যে স্বপ্ন দেখেছিল, তরুণদের মুখে যে স্বপ্ন জেগেছিল, আমরা সেই জুলাইকে ধারণ করে আমরা এগোতে পারছি আসলে, মনে করছেন কিনা আসলে? হীরা ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল হামিদ ভাসানী ভাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। সাথে সাথে আজকে আলোচনার শুরুতে আমি বিশেষভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করি যে জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, এমনকি অন্ধত্ব হয়েছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার এই আলোচনা শুরু করতে চাই। আজকের আলোচনাটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ জুলাই এই আন্দোলন এদেশকে উদ্বুদ্ধ করেছে, নতুন করে স্বপ্ন দেখে। কারণ এই আন্দোলনটা কেন হয়েছিল? দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি এবং জবাবদিহিতার একটি অভাবের জায়গা ছিল। তরুণ সমাজের মধ্যে ন্যায়ভিত্তিক রাষ্ট্রের একটি প্রত্যাশা ছিল, যেটা পূরণ হতে চায়নি, পূরণ করতে দেয়নি তৎকালীন সরকার। মত প্রকাশের স্বাধীনতা একদম জিরো টলারেন্স, মানে এমনভাবে চলে গেছে কারো কোনো কথা বলার সুযোগ ছিল না। জনগণের অংশগ্রহণে কোনো নির্বাচন হয়নি। এই সমস্ত বিষয়গুলোকে চিন্তা করে আস্তে আস্তে মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেই ক্ষোভেরই একটি বহিঃপ্রকাশ এই জুলাই। যেভাবেই শুরু হোক না কেন, মানে এক দফা বা ওই কোটা, যেভাবেই শুরু হোক না কেন, কিন্তু একসঙ্গে সবাই সম্পৃক্ত হয়েছিলেন এবং সম্পৃক্ত হয়ে এই আন্দোলনকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর শুধু আওয়ামী লীগের না, সাথে সাথে তাদের সমমনা যারা তাদেরকে সহযোগী ছিল, সমর্থনকারী ছিল, আমি মনে করি তাদেরও পতন হয়েছে। আর সেটা জাতীয় পার্টি সেই সময় বিরোধী দল ছিল, এই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছে তারা, কিন্তু মানুষ যে কথাটি বললেন যে পতন হয়েছে বা মানুষ প্রত্যাখ্যান করেছে, সেজন্য একটি আসনও কিন্তু আসে না। আমি ওইভাবে বলবো না, আমি বলবো এই জনগণের উপর ছেড়ে দিয়েছিলাম, জনগণ তার বিচার করেছে। আমি বলার কি যে তার এরকম হয়েছে, কিন্তু জনগণ তার রায় দিয়ে দিয়েছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা আমাদের প্রত্যাশার জায়গাটা, নিশ্চয়ই একটি ভালো প্রত্যাশা আছে। আমি যদি দেখি, আমি একটু কম্পেয়ার করতে চাই 3টি সরকারের। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, কেয়ারটেকার গভর্নমেন্টের
প্রধান ডক্টর উপদেষ্টা, ইউনূস, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জি। এই তিনজনের যদি আমরা দেখি, দেখবেন এই যে গণ আন্দোলনের যে একটি চেতনা ছিল, জি। মানে জুলাই কিন্তু একটি চেতনা, জি। সেই চেতনার রূপরেখা কিন্তু আমরা জনাব তারেক রহমানের মধ্যে খুঁজে পাই। আমরা কোনো হুঙ্কার দেখি না তার বক্তব্যের মধ্যে, কোনো হুঙ্কার নেই, শান্তভাবে তিনি এগিয়ে যাচ্ছেন এবং যখন যেটা করা দরকার সেই পদক্ষেপ তিনি নিচ্ছেন। আমি মনে করি এটা জুলাই আন্দোলনেরই একটি সুফল এবং সেই চেতনা তিনি কর্মের মধ্য দিয়ে বাস্তবায়ন করার আনোয়ার চেষ্টা হোসেন, করছেন। আমি যদি একটু আপনাকে থামিয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কি জনপ্রিয় না সফল? আপনি এটাকে আসলে কি বলবেন? আসলে আমি বলবো সফল এবং জনপ্রিয়, দুইটাই। কারণ এর কারণটা এই যদি বলি যে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত, অদ্য পর্যন্ত তার কোনো একটি বক্তব্য নিয়ে এ যাবৎ আমি দেখেছি যে কেউ কোনো সমালোচনা করেনি। কিন্তু পক্ষান্তরে তার টিম, অর্থাৎ আপনি যদি এখন খেলা চলছে, নিশ্চয়ই জানেন ফুটবল খেলা চলছে, একটা টিম 11 জন প্লেয়ারের একটা যৌথ সফলতাই একটা দলের সফলতা আসে। তো সেই ক্ষেত্রে আমরা যদি রাষ্ট্রটাকে একটা টিম ধরি, টিম প্রধান হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার টিম বাকিরা যদি ভালো না করে, বাকিদের যদি প্রজ্ঞা, মেধা, মননে না এগিয়ে যায়, তাহলে কি আপনি সফল হবে তিনি? এককভাবে একজন খেলে কি সফল যায় কিনা বিচার করা যাবে না সফলতাটা, কিন্তু আমি বিশ্বাস করি তিনি তার টিমকে সফল করবেন। কারণ আমরা এখন আর্জেন্টিনাকে কেউ কেউ বলে খুব ভালো দল, কেউ কেউ ব্রাজিলকে বলে, এবং তাদের কোচ নিয়ে অনেক আলোচনা হয়। এবং সেই কোচিংয়ে আমি মনে করি জনাব তারেক রহমান তার দলকে যে কোচিং দিচ্ছেন এখন, সেই কোচিংয়ে তিনি তাদেরকে একটা টিম স্পিরিট তৈরি করবেন এবং ন্যায়নীতির একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন। আমরা একটু ঘুরে আসি। অ্যাডভোকেট হামিদ বাসানি, আপনার কাছে একটু যেতে চাই। আমার আনোয়ার হোসেন ভাই যেটি বললেন, আসলে যে আওয়ামী লীগের পতনের পাশাপাশি তাদের সাথে যারা ছিলেন সেই সময় গত 17 বছরে আপনার গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা, মানুষের ন্যায় বিচার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সকল কিছু যারা ধ্বংস করেছিল তাদেরও পতন হয়েছে। আপনি কি মনে করছেন সেই ক্ষেত্রে জাতীয় পার্টিও সেই তাদের সেই পতনেরই একটা অংশ এই নির্বাচনে আমরা যেটা সামনে দেখলাম? আপনি কি মনে করছেন সেটা? আরেকটি প্রশ্ন আপনাকে, আচ্ছা জি প্লিজ এটার উত্তর দিলাম। আনোয়ার হোসেন ভাইকে আমি ধন্যবাদ দিই, একটি কথা বলতে চাই। পতনের সংজ্ঞাটি ভিন্ন। আর জাতীয় পার্টি তাদের সহযোগী ছিল, সেই কথাটা পুরোপুরি সত্য নয়। দেখুন 2014 সালে এই আওয়ামী লীগ সরকারের নির্বাচনে জাতীয় পার্টি পুরোপুরি অংশগ্রহণ করে নাই। শুরু 2014 সালে, জি শুরুর দিকে আর কি সেটা। এবং সেই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আহলাস হুসাইন মোহাম্মদ এরশাদকে বাসা থেকে তুলে নিয়ে গেছিল। 48 ঘন্টা পরে তাকে সিএমএস হসপিটালে ভর্তি করা হয়। এবং নির্বাচনের পরে তাকে সংসদে নেওয়া হয়। সেই সময়টা কার কাছে ছিল এদেশের সাধারণ মানুষ সবাই জানে, এবং তার নির্দেশে প্রায় 270 জন প্রার্থী নির্বাচন থেকে প্রত্যাহার করে করেছেন, এবং যারা 70 জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেটিতে জাতীয় পার্টির সমর্থন ছিল না, ইনক্লুডিং জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের সহ প্রত্যাহার করেছেন। কিন্তু পরবর্তীতে একেবারে পতনের আগ পর্যন্ত আপনারা একসাথেই একেবারে ছিলাম, বিরোধী দলে ছিলেন এবং সরকারের সাথেই ছিলেন। সরকারের সাথে আমরা সংসদে বিরোধী দলের ভূমিকায় আমরা ছিলাম, সেটা আমরা এখন অস্বীকার করতে পারবো না, যেহেতু সংসদে ছিলাম। কিন্তু সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড কিংবা সরকার দলের কর্মকাণ্ড আমরা সমর্থন করেছি এমন কোন তত্ত্ব বাংলাদেশের কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। বরং সমালোচনা করে সেটিও বলি না, আমরা সংসদে বিরোধী দল হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যা তার বিরোধী দলের দায়িত্ব পালন করেছে, এটা সাংবিধানিকভাবে। আপনি কি মনে করছেন কার্যকর বিরোধী দল ছিল? এবং দিনের জন্য কি একবারের জন্য এই গত 14 সাল থেকে 24 সাল পর্যন্ত, পতনের আগ পর্যন্ত যতদিন আপনারা বিরোধী দল ছিলেন, একদিনের জন্য কি ওয়াকআউট করেছেন? জনগণের ওয়াকআউট করেছেন এবং সংসদে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলেছেন। আর যে নির্বাচনে একটি ছোট্ট প্রশ্ন অংশগ্রহণের কথা যদি বলি, সরকারের সাথে থাকলে এখন বিএনপি এই সরকারের সাথে ছিল কিনা আওয়ামী লীগের সাথে? 2018 সালে তারা 300 আসনে দানিশ নির্বাচন করেন, তারা 6টি আসনে
বিজয়ী হন এবং নির্বাচনে শপথ গ্রহণ করে প্রায় মানে 6টি আসনে বিজয়ী হয় না, আওয়ামী লীগ উপহার দিয়েছিল, আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রতিদ্বন্দ্বিতা করে তারা 6টি আসন পেয়েছে। সেই আসনগুলো নিয়ে তারা 2023 সাল পর্যন্ত সংসদে দায়িত্ব পালন করেছে। সেইখানে কি তারা দোষর হিসাবে, তাদের সহযোগী হিসাবে তারা স্বীকৃত না? সেই বিষয়টিকে তারা অস্বীকার করার কোনো যুক্তি কিংবা কোনো তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারবে না, একটাও পারবে না। কারণ এগুলা রেকর্ডেড। বিরোধী দলে ছিল না, কিন্তু বিরোধী দলের সংখ্যাটা আলাদা। বিরোধী দল যে বিরোধী দল থেকে সংসদে কি করে সহযোগিতা করতে হবে। আপনি নির্বাচনে গেছেন কিনা, নির্বাচিত হয়েছেন কিনা, শপথ গ্রহণ করেছেন কিনা, এমপি হিসেবে আপনি সেই সমস্ত সুযোগ সুবিধা কিংবা রাষ্ট্রের পক্ষে ভূমিকা রেখেছেন কিনা? উত্তর ভেরি সিম্পল, হ্যাঁ করেছে বিএনপি। পরবর্তীতে তারা নির্বাচনের 6 মাস আগে পদত্যাগ করেছেন। সেটি কেন করেছেন? সেই প্রশ্নটা হলো যে তারা স্বাচ্ছন্দ্যভাবে ক্ষমতার উপভোগ করতে, মানে আজকের বর্তমান প্রধানমন্ত্রী উনি তখন বিদেশে ছিলেন, বিদেশে থেকেও কিন্তু এই নির্বাচনকে সমর্থন করেছেন, সে মনোনয়ন দিয়েছেন, তার স্বাক্ষরে নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে। সেই সহযোগিতার দায় কি তারা নেবে না? এখন প্রশ্ন হলো নির্বাচনে কতবার গেলে সহযোগী হয় কিংবা দূষর হয়। হ্যাঁ, আমরা সংবিধানে নাই এবং আপনাদের কাছে আছে কিনা জানি না। আমরা নির্বাচনে 3বার সাংবিধানিক ধারাবাহিকতায় আমরা নির্বাচনে যদি অংশগ্রহণ করে থাকি, তারা একবার হলেও করেছে, সেই নির্বাচনে জামাতে অংশগ্রহণ করেছে। এখন আমরা সহযোগী, তারা ভালো হয়ে গেল। এর কোনো যুক্তিকতা কি আপনারা খুঁজে পান? এদেশের মানুষ খুঁজে পাবে? যে আমরা একটু আনোয়ার ভাই, হামিদ ভাই, আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, বিজ্ঞ লয়ার, আপনার সাথে হয়তো আমি যুক্তি তর্কে পারবো না, কিন্তু আপনার আইনের ভাষায় একটা কথা আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই। সেটি হচ্ছে, আপনি নিজে এইমাত্র বললেন আপনার প্রেসিডেন্টকে জোর করে বাসা থেকে নিয়ে গেছে, তারপর হাসপাতালে নিয়ে গেল, তারপর সংসদে পাঠালো এবং তারপর তিনি সংসদে গেলেন। তাহলে এই যে প্রথম অংশটা আমি যেটা বুঝেছি, আপনি বোঝানোর চেষ্টা করেছেন তাকে জোর করে নিয়েছে। তাহলে জোর করে প্রত্যাহারও করে ফেলছে। হ্যাঁ, জোর করে নেওয়ার পরে তিনি সংসদে গিয়ে এই কথা তো একবারও বলেননি। এবং এমপি হয়েছেন, কিন্তু প্রত্যাহার করেছেন, আবার এমপি হয়েছেন। মানে এটা জাতি একেবারে, এটা একটি সবৃদ্ধি বক্তব্য হলো কিনা আইনের ভাষায়। দ্বিতীয়ত আমি একটি কথা বলতে চাই, সংসদ নির্বাচনের অংশগ্রহণ করাই মানে যে দোসরের সহযোগী হওয়া, এটা আমি মনে করি না। এটা আমি কখনোই মনে করি না। এই যে যদি আপনি ওই সময় আপনার সরকার, আপনার দল যদি প্রতিবাদ করত তাহলে করতে পারতো। অন্যান্য দল তো প্রতিবাদ করেছে, কিন্তু আপনারা প্রতিবাদ করেননি, বরংস নীরবে নীরবে তাদের সাথে ছিলেন। কেউ কেউ বলেন যে শেখ হাসিনার আঁচলের মধ্যে ছিলেন, এটাও কেউ কেউ বলে থাকেন। আব্দুল হামিদ বাসানী সাহেব যে কথাটি বলছিলেন, আসলে 2018 সালে বিশেষ করে আপনারা সংসদে গিয়ে তো সেই সংসদকে সমর্থনই দিয়েছেন এক পক্ষে। না, সংসদে যাওয়াটাই যে সমর্থন তা না তো, সেখানে গিয়ে তো প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ করছেন, সেটা তো আপনি মাঠে থাকলেও করতে পারতেন, আপনি রাস্তাও প্রতিবাদ করতে পারতেন। যদি ওই সময় আমরা নির্বাচন এবং সংসদের সকল সুযোগ সুবিধা নিয়েছেন, বিএনপি নির্বাচন না করতো, তাহলে জনগণকে বুঝাতে পারতো না যে এখানে কোনো কারচুপি কিভাবে হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করার কারণেই বুঝাতে পেরেছে কারচুপিটা কিভাবে হয়েছে। আর গণতন্ত্রের একটি ভাষা নির্বাচনে যাওয়া। আমি এখনো এই কথা বলি না হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি নির্বাচনে গিয়ে ভুল করেছেন, তা আমি বলি না, কিন্তু ভাই তিনি বলেছেন তাকে জোর করে নেওয়া হয়েছে। তাই জোর করে যদি নিয়ে থাকেন, তাহলে তার বিরোধিতা কেন করলেন না সংসদে? আমার প্রশ্ন সেইখানে। আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে। আমাদের একজন সাংবাদিক, তিনি জুলাই নামে যত সংগঠন আছে বেশিরভাগই জামাতের সাথে সম্পৃক্ত, আপনি কি এটা মনে করছেন কিনা? তাহলে জুলাইটা কি মানে জামাতেরই তাদের ফসল হিসাবে বা চেতনা হিসাবে কি নিচ্ছে কিনা? আমি তা মনে করি না, আমি তা বিশ্বাসও করি না। আমি মনে করি জুলাই এই আন্দোলন সকলের, এই চেতনা সকলের। আপনি একটু অবাক হবেন আমার আরেকটি কথা শুনলে, ছাত্ররা আন্দোলন করেছে, কিন্তু তারা কিন্তু পানি পেয়েছে যথেষ্ট, এই বিরিয়ানির প্যাকেট পেয়েছে। এই ছাত্ররা কিন্তু জানতো না এই বিরিয়ানির প্যাকেট কোত্থেকে আসছে, এই পানির বোতল কোত্থেকে আসছে, এটা কিন্তু তারা জানতো না, কিন্তু তারা ছিল আন্দোলনে। এর অর্থ এই না সব জামাত করেছে, আরও অনেক প্রতিষ্ঠান অনেকে করেছে, যেটা হয়তো এখনো ওপেন হয়নি এবং ওপেন করে সব কেউ বলতে হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সবই প্রকাশিত হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু
ওই সাংবাদিকের এই কথাটা, এই চেতনা, যে সব চেতনা জামাতের, এটা আমি প্রত্যাখ্যান করি। জুলাই সনদ এই যে বাস্তবায়ন নিয়ে যে দোটানা সংসদে তৈরি হয়েছে, এতে করে কি বিএনপি কি একবার জুলাইয়ের বিপক্ষে যাচ্ছে বা এরকম? জুলাই নিশ্চয়ই না, নিশ্চয়ই না। বিএনপি তো কখনোই বিপক্ষে যায়নি, কিন্তু ধারাবাহিকভাবে আস্তে আস্তে চিন্তা চেতনা বাস্তবায়ন করে তারা এগোচ্ছে, ধাপে ধাপে এগোচ্ছে। কোনোটা হবে না এটা তো বলেনি, আস্তে আস্তে যাচ্ছে। আপনি কি মনে করছেন জুলাই সনদে 71% মানুষ ভোট দিয়েছে? ভোটে নিশ্চয়ই আপনি জানেন, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই আর্টিকেলগুলো আছে। আসলে ক্ষমতার প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এই জিনিসগুলো আছে। এখন পর্যন্ত সেগুলো বাস্তবায়ন হয়নি। স্বাধীন দুর্নীতি দমন কমিশন, আপনার পুলিশ সংস্কার, বিচার বিভাগ, এই বিষয়গুলো আছে। মানে এতে করে কি আপনি মনে করছেন যে বিএনপি কি জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে এমন কিছু? আসলে জুলাই সনদটা আমার সামনেও নেই, আপনার সামনেও নেই। জি, তাহলে আপনাকে আমি দেখিয়ে দিতে পারতাম যে জুলাই সনদে কী কী বিষয় ছিল, কী কী মেনে নিয়েছে, জি, এবং সেই জুলাই সনদে পর্যায়ক্রমে কে কী মেনে নিয়েছে। জুলাই সনদ একটা নিরাপত্তা সনদ, যেই সনদে জনগণের চেয়ে তাদেরকে নিরাপত্তার বেষ্টনীটি শক্ত করা হয়েছে। মানে কাদেরকে? যারা এই আন্দোলনে কিংবা আন্দোলনের সুফলভোগী, আচ্ছা, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। পরবর্তীতে যারা সরকারে দায়িত্ব গ্রহণ করেছে, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকার, সবাইকে নিরাপত্তার বিষয়ে যে বেষ্টনী, সেই বেষ্টনীটি হচ্ছে জুলাই সনদ। এই সনদে একতরফা কথা বলা হয়েছে, বলা হয়েছে। একটু বিষয় যদি জনগণের সামনে একটু উপস্থাপন করতে। আমি বলছি প্রথমত 71% ভোট দিয়েছে জনগণ, সেই বিষয়টির সাথে আমি একমত না। কিভাবে? কারণ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একটি পরিসংখ্যান দিয়ে বলেছেন যে টোটাল কাস্টিং ভোটের এবং টোটাল নির্বাচনী সময়ে যদি 3 মিনিট করে একটা ভোট দিতে যে সময় লাগে, সেই পরিমাণে ভোট কাস্টিং হয় 15 to 18%। কিন্তু ভোট কাস্টিং 7 to 1%, সেটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমাদের প্রবাসী ভোট ছিল, নিশ্চিত জানেন যে পোস্টাল ভোট ছিল প্রবাসীদের, সেটা তো আগে হয়ে গেছে। ধরে নেই সেই ভোটটা যদি প্রবাসে বাংলাদেশে শতকরা 5% আছে, আপনি বিশ্বাস করেন, ধরে নিলাম 20% to 25% কাস্টিং হয়েছে, 71% কাস্টিং হয়েছে, সেটির সাথে আমি একমত না, কোনো অবস্থাতেই একমত হওয়ার সুযোগ নেই। আমার সন্দেহ নয়, প্রমাণিত, এটা সম্ভব না। আর নির্বাচন, এই নির্বাচনের, হ্যাঁ, একটা নির্বাচন হয়েছে, সেটা নিরপেক্ষ হয়েছে, অবাধ হয়েছে, সেটিকে বলা যাবে? যেই গণতন্ত্রের জন্য মানুষের আশা ছিল, যে সরকারের কাছ থেকে যে নিরপেক্ষতা, যে জনগণের সার্বভৌমত্ব, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন, সেটি কি এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পেরেছে? প্রশ্ন না। মানে নির্বাচন নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? মানে নির্বাচন কেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম যে কালচার শুরু হয়েছে, সেই কালচারটা শুরু হয়েছে একটা অন্যায়, বেআইনি, অসাংবিধানিক এবং জোরপূর্বক সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের সামনে, সেনাবাহিনীর সামনে 32 নম্বর বাড়ি ভাঙচুর করেছে, মাইকিং করে দিনের পর দিন লাগিয়ে। সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয় নাই। একটি বাড়ির প্রতি মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু প্রশাসনের কাছে তো শত্রুতা নেই। এখানে ফৌজদারি অপরাধ হতে পারত, খুন হইতে পারত, কিন্তু তৎকালীন সরকার তো এটিকে প্রশ্রয় দিয়েছে, সমর্থন দিয়েছে, এবং বরং প্রশাসনকে দিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে একটি ফৌজদারি অপরাধ সংগঠিত করার জন্য। জনগণের একটি সম্মিলিত ক্ষোভ হতে পারে কিনা? 1400 মানুষের লাশ, আপনি এই যে আমি একটু আগে আপনাকে প্রশ্ন করেছি, এই পর্যন্ত একবারের জন্য কিন্তু ক্ষমা চাইনি, আপনি এটাকে কিভাবে দেখেন? 30,000 বিকলাঙ্গ, এক চোখ হারা, পা হারা, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি চাইবে না, এটা তাদের নিজস্ব বিষয় থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার কিংবা তাদের বক্তব্য দেওয়ার কিংবা তারা জনগণের কাছে যাওয়ার, রাষ্ট্রের কাছে আসার সেই সুযোগ কি এখন আছে? সেই সুযোগ হইতে নাই। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আইন করে দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, এবং আইনের সামনে আইনকে নিষিদ্ধ করে যে দলকে নিষিদ্ধ করেছেন, তাদের কাছে আপনি ক্ষমা প্রত্যাশা করবেন কেন? তারা ক্ষমা প্রার্থনা করবে কেন? তাদের বিচার তো আপনি এর আগেই করে দিলেন। 2025 মেতে আপনার দল নিষিদ্ধ হয়েছে, এর আগে তো সুযোগ ছিল, সময় ছিল, তো এর আগে তো ক্ষমা চাইনি। তো এর আগে কি হয়েছে? আপনারা আসলেন, আসার পরে মানুষের বাড়ি ঘরে আগুন দিলেন, লুট করলেন, প্রশাসন নীরব ভূমিকা থাকলো, অনেকে লুট করতে গিয়ে মারা গেল, আভ্যন্তরীণ কুন্দল শুরু হলো, রাস্তাঘাট ফুটপাত দখল শুরু হলো। পরিবর্তন হলো কি?
এক মুদ্রার এপিট আর অপিট, শুধু ঠিকাদার পরিবর্তন হলো। রাষ্ট্রের যে কালচার সেটাকে পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যতগুলো মব কালচারের মধ্যে মানুষের জীবন দিয়েছে সেটার পরিসংখ্যান সরকারকে আজ পর্যন্ত দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের বাড়িঘরে লুট করা হয়েছে, সেগুলোর কি পরিসংখ্যান দেওয়া হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নামে, ইভেন মৃত ব্যক্তিদের নামে মামলা করা হয়েছে। সেই মামলাগুলো মিথ্যা সরকার জানার পরেও তারা কোনো ব্যবস্থা নিয়েছে? সেটিকে ফৌজদারি অপরাধকে আমরা আপনার কাছে আসবো। তারপরেও একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে সেটিকে বলা যায়। আসার পরেই আপনারা সংস্কার করলেন সনদ। সেই সনদের সংস্কার কে ছিল? আপনারা ছিলেন, বিএনপি ছিল, জামাত ছিল, জামাত সমর্থিত অন্যরা ছিল। বাংলাদেশে 30টি দল, 30টি রাজনৈতিক দল বলতে বাংলাদেশে 156টির ঊর্ধ্বে রাজনৈতিক দল রয়েছে। নিবন্ধিত রয়েছে কয়টি দল? নিবন্ধিত দলের মধ্যে কয়টি দল মানুষের কাছে গেছে? মানুষের জনগণ চিনে 30টি দল। এই আপনিও 30টি দলের নাম বলতে পারবেন না, এমন দল রয়েছে এর মধ্যে। তাদের চিন্তা চেতনার মধ্য দিয়ে একটা রাষ্ট্রের একটা শ্রেণীর সমর্থন কিংবা মতামত দিয়ে আপনি একটা সংস্কার করবেন, একটা নির্বাচন করবেন, আর নির্বাচনে 71% ভোট হয়েছে সেটা দাবি করবেন। আর এই নির্বাচনে সরকার গঠিত হয়েছে নিরপেক্ষ একটি সরকার, সেটা আমরা দাবি করি। এটা কি মানুষ বিশ্বাস করে? আমরা আসবো অ্যাডভোকেট হামিদ ভাসানী, আপনার কাছে আসবো। দর্শক, আপনারা দেখছিলেন জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন থেকে রাষ্ট্র পুনর্গঠনের যাত্রা। দুজন অতিথি আমাদের সাথে কথা বলছেন। আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক, হিট বাংলাদেশ। কথা বলছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও কথা বলবো, সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইল। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইল। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন থেকে একটি রাষ্ট্র পুনর্গঠনের যাত্রা। কথা বলছিলাম দুজন অতিথি। আমাদের সাথে আছেন আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক, হিট বাংলাদেশ। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি। আমরা একটু যেতে চাই, আনোয়ার হোসেন আপনার কাছে একটু যেতে চাই। আব্দুল হামিদ ভাসানী বলছিলেন আসলে যে মূলত যেই প্রত্যাশা, যে স্বপ্ন দেখেছি আগের সরকার এখন সরকার, মুদ্রার রিপিট খুব বেশি পরিবর্তন হয়নি তিনি বলছেন আসলে। আর 71% যে ভোট, ভোট, এটি নিয়ে তিনি একটি সংশয় প্রকাশ করছেন। এই বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। হামিদ ভাই যে প্রসঙ্গটা তুলে আনলেন যে 32 নাম্বার, আমি একটু এই বিষয়ে বলতে চাই যে 32 নাম্বার কারা ভাঙলো। আপনিও উল্লেখ করেছেন প্রায় 1400 মানুষ শহীদ হয়েছেন, প্রায় 13,000 লোকের বেশি, কারো মধ্যে আরো বেশি তারা আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে 400 লোকে আংশিক বা সম্পূর্ণ আহত হয়েছেন, 30,000-এর মতো আহত সব মিলিয়ে। এই যে এই মানুষের আত্মীয় স্বজন, তাদের একটি ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভটা আসলো কোত্থেকে, হঠাৎ কি আসলো? কেউ প্রশ্ন তোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার তো একটি সম্মানের জায়গা রাখা উচিত ছিল, কেন তার মূর্তি ভাঙবে, কেন তার প্রস্রাব করবে? আমি মনে করি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য এই সমস্ত ঘটেছে। আর তিনি যদি এই স্বৈর শাসকের মতো কাজ না করতেন, তাহলে মুজিবের সম্মান এদেশের লোক রাখতেন। তাহলে আমি বলবো যে তার কন্যাই তার বাবার সম্মানটা রাখতে পারেনি। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা কিন্তু বিরল। একটা সরকারের সকল সুবিধাভোগী, আপনি আশ্চর্য হয়ে যাবেন, মসজিদের ইমাম পর্যন্ত একসাথে পালিয়ে যায়। এই ঘটনা কিন্তু পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘটনা। তার মানে কি, সুবিধাটা একদম টপ টু বটম তারা নিয়েছে। অন্যায়, অবিচার, দুর্নীতি টপ টু বটম করেছে বিদায়ী, নাহলে ইমাম সাহেব কেন পালাবেন? 71% নিয়ে যে কথাটা আসছে, যে
এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক ইতিমধ্যে অনেকবার আমরা শুনেছি, হা না ভোটের 71%। জি 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 হা না ভোটে কি ছিল এটা নিয়েও কিন্তু, কারণ একটাই যদি থাকতো এর মধ্যে কিন্তু একটা বক্সের ভিতরে কিন্তু অনেক কিছু, তার একটা আংশিক আপনি হ্যাঁ বলতে পারেন, না বলতে পারেন, বিরত থাকতে পারেন। সেইখানে একটি কিন্তু কৌতূহল ছিল মানুষ কি বলবে, জেনে না জেনে আমি মনে করি অনেকে এই 71%-এ গিয়েছে। 36টি রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা, নিশ্চয়ই আপনি জানেন, ঐক্যমত কমিশনের দীর্ঘ 6 মাসের আলোচনা পর্যালোচনা, সেখানে কে ছিল? রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। আলটিমেটলি তারাই প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ শেষ। অতএব মানে এই প্রশ্নগুলো কি হতে পারে, এটা নিয়ে আমার কাছে বা মানুষ বা এটা কি শুধু মানে প্রতিবাদ করার জন্যই বা এটাকে বিরোধিতা করার জন্য এটা বলা কিনা, ভিতরে কি আছে? ইতিপূর্বে আরো 3টি গণভোট কিন্তু হয়েছে। গণভোটের কিন্তু হানা ভোটই ছিল, ভিতরে কি ছিল না? একটা প্রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে তার শাসন আমলের বৈধতা, এখানে অনেক কিছু আছে, মানুষ কিন্তু জানে না। কিন্তু এখানে এই হানা ভোটের মধ্যে প্রত্যেকটার সাথে একটার সাথে অনেকগুলো যুক্ত ছিল 133টা অধ্যায় দেশ ছিল। জি, কিন্তু আমি এটা মনে করি যে রাষ্ট্রের যেটা প্রয়োজন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন, সেই সবগুলো এই সরকার পালন করবে এবং বিরোধী দলও তাতে সহায়তা করবে। জি 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 যেটি বলছিলাম, আপনার এই গণঅভ্যুত্থানের পরে আপনাদের অফিসেও কয়েকবার হামলা হয়েছিল। আসলে আমরা নিশ্চয়ই কোনো হামলাকেই সমর্থন করে না, বা এটা হতেও পারে না। আমরা চাই একটা জবাবদিহিতা যেন প্রত্যেকটা জায়গায় থাকুক। আসলে মানে এই যে মিথ্যা মামলার কথা বলছিলেন, অনেক মিথ্যা মামলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সময়ে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার আমলে বা সেই সরকারের আমলেও কিন্তু প্রচুর, আপনি নিশ্চয়ই জানেন, আপনিও মনে বলবেন যে কবরে ছিল, তাদেরও কিন্তু আসামি করা হয়েছে। প্রায় 1.5 লক্ষ মামলা, 50 লক্ষের উপরে আসামি কিন্তু করা হয়েছে। সেই সময় কি প্রতিবাদ করেছিলেন? আসলে আমরা সংসদে বাইরে সমস্ত মিথ্যা মামলার প্রতিবাদ আমরা করেছি। শুধু বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটি না, আমার প্রয়াত চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু আল্লাহ হুসাইন মোহাম্মদ এরশাদের নামেও মিথ্যা মামলা হয়েছিল। উনি মিথ্যা মামলাগুলি সেই 1991 সালে তৎকালীন বিএনপি সরকার আমলে দায়ের করা হয় এবং অনেক মামলা থেকে উনি খালাস পান। পরবর্তীতে এই মামলাগুলি কাঁদে নিয়ে সংসদে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। অনেক মামলা রায় থেকে উত্তোলন করে আবার তদন্ত কিংবা রিট্রায়ালের জন্য পাঠিয়েছেন। সেই উদাহরণও রয়েছে। আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছি এবং আপনাদের সমর্থনকারী সরকারই সেটা করেছে। এবং এইগুলা বিএনপির আমল থেকে শুরু হয়েছিল এই মিথ্যা মামলা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেগুলো শুরু হলো, মামলা দায়ের করার আগে মামলার একটা কমপ্লেন পিটিশন তালিকা করে অনেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। অনেক দোকানদারের মতো, ফেরিওয়ালাদের মতো বাড়ি বাড়ি ঘুরেছে যে আপনার নাম কর্তন করা হবে, নতুবা আপনার নাম দেওয়া হবে, আপনি টাকা দাও, অথবা মানে আসামি হও। এটা ব্যবসা করেছিল। ইভেন কারা করেছিল এটা, কোন দল বা আপনি কি? এই অন্তর্বর্তীকালীন সরকারের মামলার বাদী যারা ছিলেন, যারা রাষ্ট্রের দায়িত্ব, এটি কোনো ব্যক্তিকে আমি দায়ী করব না, কারণ একটি রাষ্ট্রের সমর্থনে যখন এই মিথ্যা মামলাকে, হামলাকে প্রশ্রয় দেওয়া হয়, আমি একটা ব্যক্তিকে কেন দায়ী করতে যাব? কারণ এটি মব কালচার যেরকম সমস্ত জায়গায়, অফিস আদালত, ঘর বাড়ি, স্ত্রী পুত্র কন্যার মধ্যে মব ছড়িয়ে দিয়েছে, তেমনি মিথ্যা মামলা থানা, কোর্ট এবং বাড়ি বাড়িতে এই মিথ্যা মামলার এই পিটিশন নিয়ে মানুষ করেছে, ফেরিওয়ালাদের মতো ফেরি করেছে। এখনও সেই মিথ্যা মামলা চলমান। পরবর্তীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ জাতীয় পার্টির একটি টিম তৎকালীন আইন উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং তারা এই মিথ্যা মামলার বিষয়টি বলেছেন যে আমরা এই মিথ্যা মামলায় যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমরা একটি ফৌজদারি কার্যবিধি অ্যামেন্ডমেন্ট করব। পরবর্তীতে ফৌজদারি কার্যবিধির 173 এ দ্বারা সন্নিবেশিত করে বলা হলো যে পুলিশ রিপোর্টের আগেই অন্তর্বর্তীকালীন একটা রিপোর্ট দিয়ে নিরপরাধ মানুষকে যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না, তাদের পক্ষে যেন ব্যবস্থা না হয়। কিন্তু অনেকগুলো মামলা সেই বাতিল হয়ে গেছে, সেই ধারাবাহিকতা তাদের এই আইনের যে এক্সিকিউশন, বাস্তবায়ন, সেটি কিন্তু হচ্ছে না। এখনো অনেক মামলা পেন্ডিং রয়েছে, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে। আমি তথ্যপাত্র দিয়ে বলতে পারি, ইভেন এই সমস্ত মিথ্যা মামলায় বিএনপির অনেক নেতা কর্মীদের নামও রয়েছে। একজন আরেকজনের প্রতিপক্ষকে গায়েল করার জন্য তাদেরকে আসামি করেছে, পরবর্তী কর্তনও করেছে। এরকম তথ্যপাত্র আমার কাছে রয়েছে। সকালে দেখেছি একজনের নাম
পিটিশনও রয়েছে, বিকালে নাই কর্তন করা হয়েছে। এমনও হয়েছে মামলা দায়ের করা হয়েছে, পরক্ষণে পিটিশন মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে, সেই আবেদন গ্রহণ করার পরের দিন আরেকটি মামলা করা হয়েছে। এমনইভাবে আসামিদের নামের তালিকা পরিবর্তন এবং সংযোজন চলছে, এখনো এই বাণিজ্য চলমান। আমার মানে আপনি কি মনে করছেন যে আমরা কি সেই একই পুরনো বন্দোবস্তই আসলে শুধু পুরনো বছর একটু ডেভেলপ হয়েছে, একটি উন্নয়ন হয়েছে, একটি উন্নতি লাভ করেছে। আগে মৃত ব্যক্তিদের নামে মামলা হইতো আওয়ামী লীগ সরকারের আমলে, হ্যাঁ, বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারতো না, আন্দোলন করতে পারতো না, রাজপথে কাউকে দেখাও যাইতো না। এখন আরেকটা দল তো এখন দেখা যায় না, এখন তো আরেকটা দলকে দেখা যাচ্ছে না, এবং তারা একটা আগে বাড়ি বাড়ি যে তালিকা নিয়ে ঘুরতো না, এখন একটু তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। একটু উন্নয়ন তো হয়েছে। এই আগের যে মামলাগুলা, এগুলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাউকে নাম কর্তন, পরিবর্তন, সংযোজন, বিয়োজনের এই প্রক্রিয়াটি ছিল না, এখন এই প্রক্রিয়াটি সংযোজন হয়েছে মামলার ক্ষেত্রে। এবং এটি যদি চলমান থাকে, রাষ্ট্রের সুশাসন কোনোভাবেই এদেশের মানুষ পাবে না। এই দেশের আমার ভাই আনোয়ার সাহেব বলেছেন যে সুফল পেতে শুরু করেছে, সুফলের জন্য জামাত, বিরোধী দল এবং বিএনপি একসাথে কাজ করে যাবে। জামাত জন্মলগ্ন থেকেই বিএনপির সাথে ছিল, এখন পর্যন্ত আছে, কেউ কাউকে ছেড়ে যায় নাই। এখন সংসদে দাঁড়িয়ে দেশের উন্নয়নের চেয়ে বেশি কথা বলা হয় কে রাজাকার, কে মুক্তিযুদ্ধ, কিন্তু এইখানে বলা হয় না যে এই দেশের সাধারণ মানুষের শিক্ষার অভাব, চিকিৎসার অভাব, খাদ্যের অভাব, শিল্পের অভাব, অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, এই বিষয়ে কথা খুব কম হয়। বাজেট করা হয়েছে, সেই বাজেটে জনগণের উন্নয়নের জন্য কতটুকু করা হয়েছে, সেই বাজেট কোত্থেকে আসবে, সেইগুলোতে দেশের মানুষের উপর কি প্রতিক্রিয়া। আমরা এই বিষয়ে আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাই আনোয়ার হোসেন আপনার কাছে। নিশ্চয়ই জানেন সম্প্রতি সময়ে দুটো প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে আমরা দেখেছিলাম যে গত 17 বছর দুঃশাসন বা গণহত্যা সকল কিছুর উপর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিচার প্রক্রিয়াটা বেশ এগোচ্ছিল, বাট এই 4 মাসে আমরা খুব একটু ধীরগতি দেখছি কিনা আসলে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাসানুল কিন্তু 10 বছরের সাজা হয়েছে যাবজ্জীবন। আপনি এটি সন্তুষ্ট কিনা বা এটি আসলে যথাযথ হয়েছে কিনা আপনি মনে করছেন? ধন্যবাদ। কিন্তু তার আগে ভাই যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে উন্নতি হয়েছে, যে অনেক বিষয়ে উন্নতি হয়েছে, আমিও এটা মনে করি যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যে মামলাগুলো হয়েছে তার অনেকের বাদীও খুঁজে পাওয়া যায় না। এটা ভাই একজন লয়ার, তিনি আমার সাথে একমত হবেন। তাদের অনেকের তাহলে মামলাগুলো কারা করেছে অনেক সময় আমরা নিজেরাও জানি না। এটা কি বিএনপি দ্বারা হয়েছে, জামাত দ্বারা হয়েছে, বা অন্য কাউকে দ্বারা হয়েছে, বা থার্ড পার্টি দ্বারা হয়েছে, এটা আমরা জানি না। কিন্তু এরকম অনেক নিরীহ লোক ওই মামলার মধ্যে আছে, আমি তার সাথে এটা একমত পোষণ করি। তারপর আপনি জিজ্ঞেস করেছেন 17 বছরে কি জিজ্ঞেস করলেন? যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বেশ এগোচ্ছিল আর কি, এখন একটু ধীরগতি দেখছি, বা তখন তাদের একটা এজেন্ডা ছিল। আমি মনে করি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার সাথে সাথে তারা একটা এজেন্ডা নিয়ে আসছে, কিন্তু তারা তো কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, এবং তারা সুশাসন নিয়ে অত চিন্তা করেনি। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, সুশাসন নিয়ে চিন্তা করতেছে, এই কারণে বিচার বিশ্লেষণ করে সঠিক যাতে বিচারটা হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে। আমি হাসানুল কিন্তু 10 বছরের সাজা হয়েছে। আদালতের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, এবং করা উচিত না। এটা আদালত যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, কিন্তু আমি মনে করি ভাই আমার সাথে একমত হবেন কয়েকটা বিষয়। এই আমাদের আগস্টের এই যে চেতনা, সেই চেতনা যদি সত্যি সত্যি বাস্তবায়ন করতে চায়, তাহলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলে মিলে একটি ব্যবস্থা নিতে হবে, কার্যকরী ব্যবস্থা। প্রশাসনের স্বচ্ছতা আরো বৃদ্ধি করতে হবে, জবাবদিহিতার সরকারি সেবার জবাবদিহিতা আরো বাড়াতে হবে, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা করতে হবে, সকল নাগরিকের জন্য বিচার ব্যবস্থা যেন সমান হয় তার একটা নিশ্চিত করতে হবে, বিচার প্রাপ্তি অনেক সহজ করতে হবে। তারপর শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে, নৈতিকতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা দিতে হবে, এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। যে কর্মসংস্থানের সৃষ্টি না করতে পারি তাহলে হবে না। অনেক সময় আমরা কয়েকদিন আগে দেখলাম একটা বিরাট বাজেট অনুমোদন হয়েছে। এই বাজেট যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সুশাসনের প্রয়োজন আছে। সাথে সাথে
আমরা সবসময় দুর্নীতি কাকে বলি? দুর্নীতি বলি কোনো একটি প্রজেক্ট থেকে একটি টাকা খরচ বেশি দেখিয়ে যারা নেয় সেটা, কিন্তু আয়ের মধ্যেও কিন্তু অনেক দুর্নীতি আছে। আপনি যদি এখন ট্যাক্সের দিকে দেন, আমাদের এদেশের লোক কিন্তু আস্তে আস্তে ট্যাক্স দেওয়া শুরু করেছে, তারা যাতে আরো ট্যাক্স দেয় সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু যারা ট্যাক্স আদায় করে তারা কিন্তু একটা বিরাট বাণিজ্য এখানে শুরু করেছে। তারা ওই তেভাগা, যে 1 ভাগ মাফ করব, 1 ভাগ তুমি জমা দেবে, 1 ভাগ আমাকে দেবে। সেই কারণে এটার দিকেও আমাদের নজর দিতে হবে। সুশাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে অবশ্যই আমরা এই চেতনাকে ধারণ করতে পারব। কি মনে করছেন আপনি সুশাসন প্রতিষ্ঠা? এটা নিশ্চয়ই প্রথম কথাই আসলে জবাব দিতে সুশাসন। আমরা কি সেদিকে এগোচ্ছি কিনা? আমার চিন্তা চেতনায়, বাস্তবতায় এবং একজন সমাজ কর্মী হিসাবে আমি ধাপে ধাপে দেখতেছি আগাচ্ছে, কিন্তু আমি এর গতিটা আরো বেশি দেখতে চাই। গত এই 4 মাসে আপনার প্রায় 59 জন রাজনৈতিক নেতাকর্মী খুন হয়েছে এবং পুলিশ তথ্য বলছে, পুলিশের সদর দপ্তর থেকে তথ্য দেওয়া বলছে গড়ে প্রতিদিন 10 জনের মতো খুন হচ্ছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি আপনি সন্তোষ প্রকাশ করছেন? বা এই স্বরাষ্ট্রমন্ত্রী কি সফল কিনা? 4 মাসে যতগুলো খুন খারাপি চিন্তাই হচ্ছে এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের আপনি যদি মোটিভ দেখেন খুব অবলীলায় আপনি খুন করে চলে যাচ্ছে, খুব মানে ব্যাক পেতে হয় না। এই যে পরিস্থিতি দিন দিন সৃষ্টি হচ্ছে, আমি, আপনি অথবা হামিদ ভাই কেউই এই হত্যাকাণ্ডের পক্ষে নই। যে যে রাজনৈতিক মতাদর্শই থাকি না কেন, হত্যাকাণ্ডকে আমরা কেউই এটা প্রশ্রয় দিচ্ছি না এবং দেওয়া উচিত না। হ্যাঁ, দেখা দৃষ্টিতে আমি দেখতেছি যে সংখ্যা পত্রপত্রিকায় বেশি আসছে। এর আরেকটি কারণ হতে পারে যে সোশ্যাল মিডিয়া আগে এতটা মানে সচেষ্ট ছিল না। হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এটা কি কাম্য কিনা আমাদের? এটাকে আমি ব্যক্তিগতভাবে কমিয়ে আনার জন্য সরকারের কোন পদক্ষেপ বা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব দাবি করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে, এটা অবশ্যই জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। কারণ এদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাইয়ের চেতনায় তারা চেয়েছিল আইন শৃঙ্খলার উন্নতি হবে, সেটা যদি করতে না পারে তাহলে আমরা বলবো এই সরকারও সেই চেতনার থেকে সরে গেছে। আমরা অবশ্যই প্রত্যাশা করি যে এই সরকার এই চেতনার মধ্যে থেকে এই চেতনা ধারণ করবেন এবং শুধু বক্তৃতায় নয়, কাজে কর্মে এটা প্রমাণ করবেন। জি, আব্দুল হামিদ, আপনার কাছে একটু যেতে চাই। আপনি বলছিলেন যে গৃহপালিত বিরোধী দল আপনাদেরকে একসময় আখ্যা দিত। আসলে আপনি কি মনে করছেন এখন যারা বিরোধী দলে আছে সেই আপনাদের মতোই বা সেই রকম কি বলে এক ধরনের লিয়াজু করা বিরোধী দলে আমরা এখন পাচ্ছি, বা আপনি সেরকম মনে করছেন জামাতকে? আসলে প্রথমেই আপনার কথার সাথে আমি দ্বিমত পোষণ করে বলছি যে জাতীয় পার্টি গৃহপালিত দল ছিল না। এটা কিছু লোকের মুখের কথা, এটা কোনোভাবেই সত্য নয়। কিন্তু বর্তমান যে বিরোধী দল আর গত আওয়ামী লীগ বা 2018 থেকে 24-এর যে বিরোধী দল, এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। 2018 সালের নির্বাচনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করেছিল। সেখানে অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি বিরোধী দলের আসনটি পায়। 18 সালের কথা বলছি আমি। 18 সালে সবাই অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি বিরোধী দলের আসনটি পায়। সেখানে জাতীয় পার্টিকে বিরোধী দল বলা এটা কাম্য নয় এবং আমি আপনার কাছ থেকেও আশা করি না, এবং এদেশের মানুষ যারা এই কথাগুলি বলে বিবেচনা করে দেখবেন। আমি এই যে বর্তমান যে বিরোধী দল, এই বিরোধী দল সম্পর্কে আমি খোলামেলা যদি বলতে চাই, তাহলে এই বিরোধী দলটি পরিকল্পিত কিনা, এই নির্বাচনটি পরিকল্পিত কিনা এবং এইটার আর্কিটেক্ট কে ছিলেন, এই ফলাফল কে তৈরি করলেন, এই নির্বাচনে কে কোথায় বসবেন সেটি আগে থেকেই নির্ধারিত ছিল কিনা, সেটি এখন মানুষ ছিল কিনা সেটি এখন মানুষ বিবেচনা করছে এবং ভেবে দেখছে। কারণ জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল, হ্যাঁ, সাধারণ মানুষ মনে করতো না। এখন বিরোধী দলের আসন, বিশাল আসন নিয়ে তারা বসছে এবং জাতীয় সংসদের বর্তমানে এই সংসদের অনেক সাংসদের বক্তব্য শুনলে আমার কাছে মনে হয় যে মানুষের ধারণা এবং তাদের যে বক্তব্য মিলে যায়। কারণ জামাত নাকি ক্ষমতায় এসেই গিয়েছিল, আল্লাহ আসতে দেয় নাই, নতুবা এসেই গিয়েছিল। সেই ক্ষেত্রে এই ক্ষমতার আসার যে পাইপলাইন, সেই পাইপলাইনটা কোথায় ছিল, কার সাথে কানেকশন ছিল, সেটি খুঁজে বের করা দরকার এদেশের মানুষ এবং বর্তমান সরকারি দলের, যে কোন পাইপলাইনে তারা ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছিল, কেন আসতে পারে না, আল্লাহ কিভাবে ঠেকালো সেই বিষয়টি। এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী এদেশের,
তার কাছ থেকে আমি সুশাসন তো আশাই করি, এবং সেটিও পরিকল্পিত কিনা সেটাও ভেবে দেখার বিষয়। যে ডক্টর ইউনূসের কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা ছিল, এদেশের জুলাই যোদ্ধা কিংবা এদেশের পলাতক আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা কিংবা এদেশের সাধারণ মানুষের অনেক প্রত্যাশা ছিল উনি ভালো কিছু দিবেন। কিন্তু উনি এসে করলেন কি, দেশটাকে দুই ভাগে বিভক্ত করলেন, একটা স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা বিপক্ষের শক্তি। পক্ষের শক্তিকে আগে তো তাই ছিল, গত 17 বছর তো তাই ছিল, এই বিভাজনটা ছিল না, আজকে ছিল স্বাধীনতার পক্ষে বিপক্ষে দিয়ে সরকারের বিপক্ষে যারাই বলতো এই সংসদে বিপক্ষে নিয়ে যাওয়া, এই সংসদে আজকেও রাজাকার আলবদর আল শামসের কথা বলা হয়। কারা আলবদর, কারা আল শামস, কারা মুক্তিযোদ্ধা ঘরের সন্তান, কারা মুক্তিযোদ্ধা, এই সংসদে আলোচনা হয়। এবং গত 3 মাসের সংসদের আলোচনা দেখলে আপনারা পরিসংখ্যান দেখবেন যে এই বিষয়টি বিশেষ ছিল। এখনো দুই ভাগে বিভক্ত, এক ভাগ রাষ্ট্রীয় ক্ষমতা বুক করছে, আরেক ভাগ এই দেশের মানুষ হয় আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন তারা পলাতক, সাধারণ কর্মীরা অসহায়, সমর্থকরা অসহায়। মনে হচ্ছে একটা দেশে দুইটা শাসন ব্যবস্থা, একটি সরকার ক্ষমতায় আসলে একদল শাসন বুক করবে, আরেকটি দল ক্ষমতা থেকে গেলে তারা পালিয়ে যেতে হবে। এই এই সংস্কৃতি যদি চলতে থাকে এদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার বলা যায়। অন্ধকার। আব্দুল হামিদ, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, ছোট্ট করে 10 সেকেন্ডে যদি একটু আপনার কাছে জানতে চাই, ছাত্র আন্দোলনের স্মৃতি নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর নিশ্চয়ই আপনি দেখেছেন, যেটা গণভবন ছিল আমাদের আগে, সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার বা পালিয়ে যাওয়ার পর সেটাকে এখন জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে ঘোষণা করছে, বাট এখনও উদ্বোধন করে না। নাহিদ ইসলাম আমাদের বিরোধী দলের নেতা, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যদি খুলে না দেয় সরকার তাহলে জনগণই খুলে দিবে। আসলে এই বিষয়টা কেন সরকার মানে খুলছে না? সরকার তো নিশ্চয়ই জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রশমিত সরকার কেন খুলছে না এই জবাব সরকার দিতে পারবেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা খুলবে, এটা খুলবে। আর ভাইয়ের দুই একটি কথার একটু উত্তর দিতে চাই। জাতীয় পার্টিকে 18 সালে মানে তারা জনগণের ভোটে আসছে এটা যেভাবে বলছেন আমি মনে করি তা না, আওয়ামী লীগ তাদেরকে উপহার হিসেবে এটা দিয়েছিলেন এবং এই নির্বাচনটি বিএনপি পেয়েছিল, কিন্তু যদি উপহার হিসেবে দেয় বিএনপি এই উপহার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যেটা আসছে, আমারও অনেক প্রত্যাশা ছিল, আমিও এক সমাজকর্মী হিসেবে আমার চিন্তা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসলেন তার গ্রিপের ভিতরে সমস্ত উপদেষ্টারা থাকবেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখলাম কিছুদিন পর অন্যান্য উপদেষ্টাদের গ্রিপে তিনি চলে গেলেন, যেই কারণে যে সফলতা, যে প্রত্যাশা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশা করেছিলাম সেটা হয়নি। আর এবার যে এই জামাত এত কিভাবে আসলো, এটা আমি বলবো যদি একটু পরিসংখ্যান দেখেন, যেই সমস্ত এলাকায় মাইনরিটি ভোটার বেশি সেইখানে কিন্তু জামাত এসেছে, এই মাইনরিটি ভোটার যেখানে বেশি সেখানে কিন্তু বিএনপি এসেছে, বেশি ভোটও বেশি পেয়েছে। যেখানে মেজরিটিদের ভোটার বেশি সেখানে কিন্তু জামাত এসেছে। তার অর্থ হচ্ছে আওয়ামী লীগের অনেক ভোট এবার জামাতে গিয়েছে, জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করছিল। কিন্তু অন্যান্য আমরা দেখছি বিভিন্ন আপনার বক্তব্য ভাইরাল হয়েছে যে ওয়াদা বা দিয়েছিলেন সেটা আপনারা আওয়ামী লীগকে কনভিন্স করেছিলেন, সেইটা রাখেননি তারা বলছে। এখন সেই কনভিন্সটা কি? এইটা কে বলে? এটা কি জাতীয় পর্যায়ে কেউ না কোনো ব্যক্তির কথা? না, সেগুলো আপনি যদি কোনো একজন ব্যক্তির কথা নিয়ে একটি দলকে পূর্ণাঙ্গ এটা করতে পারেন না, এবং মহাসচিবের কথা না, রাষ্ট্রপ্রধানের সরকার প্রধানের কথা না, তাহলে একজন এরকম তো বিএনপির অনেকেই বলছে যে আল্লাহ তাদের সাথে কথা বলছে, বেহেশতে নেবেন, ওই 1-2 জনের কথা দিয়ে তো সবকিছু হয় না। আমি কথা বলতে চাই সবশেষে যে এই দেশ আমাদের, এই দেশ আমাদের সকলের মিলে গড়ে তুলতে হবে, আর সেই গড়ে তোলার জন্য ন্যায় নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে, মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং একসঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই স্বাধীনতার চেতনা, এই 24-এর চেতনা একসঙ্গে ধারণ করে আমাদের এগিয়ে যেতে পারে। তাই সুন্দর একটি বাংলাদেশ। নির্বাহী পরিচালক হিট বাংলাদেশ। দর্শক আপনারা দেখছিলেন, আমাদের সাথে কথা বলছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ বাসানী, ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি, সাধারণ সম্পাদক জাতীয় আইন ফেডারেশন। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আলোচনার শেষ প্রান্তে এসে একটি বিষয় খুবই স্পষ্ট, সেটা হচ্ছে কোনো আন্দোলনের প্রকৃত মূল্যায়ন হয় কেবল ক্ষমতার পরিবর্তনে নয়, বরং রাষ্ট্র ব্যবস্থা কতটা ন্যায়ভিত্তিক
ভিত্তিক, জবাবদিহিতা এবং জনগণ কেন্দ্রিক হয়ে উঠেছে তার মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র, সুবিচার, ন্যায় বিচার, সুশাসন, নাগরিক মর্যাদা, তা বাস্তবায়নের দায় শুধু সরকারের নয়, রাজনৈতিক দল, রাষ্ট্রের প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সচেতন জনগণেরও। ইতিহাস আন্দোলনকে স্মরণ রাখে, কিন্তু ভবিষ্যৎ বিচার করে সেই আন্দোলন রাষ্ট্রকে কতটা ইতিবাচকভাবে বদলে দিতে পারেছে। দর্শক, বাস্তবতার খাতিরে দুজন অতিথি কথা বলছিলেন। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড।